অনার্স থার্ড ইয়ার বা সম্মান তৃতীয় বর্ষ এবং মাস্টার্স প্রথম পর্ব বা প্রিলিমিনারি মাস্টার্সের একটি বিষয় রয়েছে যেটা হচ্ছে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। এই বিষয়টা তৃতীয় বর্ষ এবং মাস্টার্স প্রথম বর্ষ তোমাদের সিলেবাস অ্যাজ ইট ইজ একদম সেম, সেই জন্য আমরা একই ক্লাসে দুইটা ইয়ারকে দেখানোর চেষ্টা করলাম। আজকের পাঠের আমরা লেকচার 3। আজকের যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় আমরা প্রায় সময় দেখি যে অনার্স থার্ড ইয়ার এবং প্রিলিমিনারি মাস্টার্সে এই প্রশ্নটা প্রায় সময় এসে থাকে। আমি আশা করব এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং এক্সারসাইজ করবে। এইরকম টাইপের আরও কিছু অঙ্ক বইতে আছে, তোমরা এটা করার চেষ্টা করবে। প্রশ্নটি হচ্ছে যে নিচের উপাত্ত হতে উপযুক্ত শ্রেণীব্যক্তি ধরে নিয়ে একটি গণসংখ্যা সারণী অথবা গণসংখ্যা নিবেশন তৈরি করো। এই টাইপের কোশ্চেন যদি দেওয়া হয়, দেখো পূর্বে আমরা অঙ্ক করেছি, ওইখানে কিন্তু শ্রেণীব্যক্তি কথা উল্লেখ ছিল, যেমন 5, 8, 10। কিন্তু আজকের এই অঙ্কে কিন্তু বলা আছে উপযুক্ত শ্রেণীব্যক্তি ধরে নিয়ে, কোনো শ্রেণীব্যক্তি দেওয়া নেই এবং অন্তর্ভুক্ত বা বহির্ভূত কোন পদ্ধতিতে অঙ্ক করবে সেটাও কিন্তু বলা নেই। সেক্ষেত্রে আমরা এরকম যদি কোশ্চেন থাকে তাহলে আমরা উত্তর করব। প্রথমে আমরা পরিসর বের করে নিব, তারপর স্টার্জের সূত্র মতে আমরা শ্রেণী ব্যক্তি বের করব, তারপর আমরা গণসংখ্যা নিবেশনের চার্ট করে আমরা অঙ্ক শেষ করব। তাহলে আমরা শুরু করছি আজকের অঙ্কের সমাধান। তাহলে এই যে ডেটাগুলো দেওয়া আছে, আমরা পূর্বের ক্লাসে আমরা জেনেছি যে পরিসর কিভাবে নির্ণয় করতে হয়। রেঞ্জ, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান যদি আমরা বিয়োগ করি বা মাইনাস করি তাহলে আমাদের পরিসর আমরা পেয়ে যাই। তাহলে এই ক্ষেত্রে আজকে দেখো, আজকে যে ডাটাগুলো দেওয়া আছে অঙ্কে, সেখানে হাইয়েস্ট ভ্যালু বা সর্বোচ্চ মান দেওয়া আছে 51 এবং সর্বনিম্ন দেওয়া আছে 1 বা 1। এখন সর্বোচ্চ মান থেকে যদি আমরা সর্বনিম্ন মান বিয়োগ করি তাহলে আমরা পরিসর পেয়ে যাব। 51 থেকে যদি আমরা 1 বিয়োগ করি বা 51 মাইনাস 1 ইকুয়াল টু 50 বা 50, আমরা কি পেলাম? রেঞ্জ, পরিসর। এখন আমরা উপযুক্ত শ্রেণীব্যক্তি বলার কারণে আমরা শ্রেণীব্যক্তিটা বের করব। কিভাবে বের করব? স্টার্জের সূত্র মতে আমরা জানি যে শ্রেণীব্যক্তি সমান সমান পরিসর বাই 1 প্লাস 3.322 log n। তো আমরা পরবর্তী লাইনে আমরা যখন যাব আমরা কাজ করব ইকুয়াল টু বা সমান সমান পরিসরের মান আমরা প্রথমেই বের করে নিয়েছি যে 50, সেখানে 50 বসাবো পরিসরের মান, এবং 1 প্লাস 3.322 log 44 বসাবো। log 44 এসছে log n, n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। আমরা কতগুলো সংখ্যা প্রশ্নের মধ্যে পেয়েছি, গণে গণে আমরা দেখেছি 44টা, 44, সেই জন্য n এর মান আমরা 44 বসিয়েছি। তৃতীয় লাইনে এসে আমরা 50 ঠিক রেখে নিচে আমরা ক্যালকুলেশন করব 1 প্লাস 3.322 ইন্টু 1.643। তাহলে প্রশ্ন আসবে যে স্যার আপনি তো আগের লাইনে আপনি দেখিয়েছেন log 44, তাহলে এখানে কেন 1.643 এসছে? যৌক্তিক কোশ্চেন। এটা হচ্ছে যে আমাদের একটা লগ টেবিল, আমাদের প্রত্যেকটি বইতে লগ টেবিল বা লগ সারণী দেওয়া আছে। সেই লগ সারণীতে লগের মান দেওয়া আছে, লগের মান 1, 2, 3, 50, 40, 70, 80, 22, অনেক লগের মান দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা log 44 এর মান পেয়েছি সেই লগ টেবিল থেকে 1.643, অথবা যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর রয়েছে তোমরা 44 লিখে লগ প্রেস করলে তোমরা পেয়ে যাবা একটা মান হচ্ছে 1.643। তাহলে log 44 এর মান আমরা পেয়েছি 1.643, সেটা আমরা নিচে বসিয়েছি এবং বসানোর সাথে সাথে আমরা log এর মান যখন বসাবো তখন 3.322 এর সাথে আমরা ইনটু চিহ্ন দিব, গুণ করব। তাহলে পরবর্তী চতুর্থ লাইনে দেখো আমরা 50 উপরে ঠিক রেখে নিচে 1 প্লাস 3.322 এর সাথে যখন আমরা 1.643 গুণ করব তখন আমরা পাবো 5.459। আমরা তাই লিখেছি। পঞ্চম লাইনে দেখো সমান সমান ইকুয়াল টু 50 বাই 6.459। কিভাবে হলো?
5.459 এর সাথে 1 যখন যোগ করেছি তখন আমাদের হয়েছে 6.459। এখন আমরা যদি ভাগ করি 50/6.459 অথবা 6.459কে যদি 50কে দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো 7.741। তো আমাদের শ্রেণীব্যক্তিতে বলা আছে যে ফ্র্যাকশন নাম্বার শ্রেণীব্যক্তিতে আসলে বসানো যায় না, সেই জন্য আমরা পূর্ণাঙ্গ একটা নাম্বার বসাবো। তাই আমরা লিখে নিব যে যেহেতু শ্রেণীব্যক্তি কখনোই ভগ্নাংশে প্রকাশ করা যায় না, তাই এর বলতে 7.741কে আমরা বুঝিয়েছি। এর পরবর্তী পূর্ণ সংখ্যা 7 এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 8কে আমরা ধরে নিয়েছি। তাহলে আমরা শ্রেণীব্যক্তি স্টার্টের সূত্র অনুসারে পেয়েছি কত? 8। এখন আমাদের অঙ্কটা করতে খুব সহজ হবে। আমরা পরবর্তী ধাপে আমরা অঙ্ক করে নিব। এখন আমরা কি করব? এখন আমরা 8 শ্রেণীব্যক্তি ধরে নিয়ে কোন পদ্ধতি করব? আমরা সাধারণত বহির্ভূত পদ্ধতি যদি করি সেটা খুব ইজি হয় এবং ভালো লাগে করতে, সেজন্য আমরা বহির্ভূত পদ্ধতি ইচ্ছা করলে তোমরা অন্তর্ভুক্ত পদ্ধতি ইউজ করে করতে পারো, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তা আমরা বহির্ভূত পদ্ধতি কমফোর্ট ফিল করছি, বহির্ভূত পদ্ধতিতে আমরা অঙ্কটা করব। কত শ্রেণী পেয়েছি ব্যক্তি? 8। সেই জন্য আমরা বলেছি যে 8 শ্রেণী ব্যক্তি ধরে নিয়ে একটি বহির্ভূত পদ্ধতি অবলম্বন করে গণসংখ্যা সারণী প্রস্তুত করব আমরা নিচে। হ্যাঁ, কিভাবে করব? পূর্বের ক্লাসে আমরা জেনেছি 3টি গড় করি আমরা শ্রেণীব্যক্তি, টালি মার্কস বা টালি চিহ্ন, গণসংখ্যা। শ্রেণীব্যক্তি আমরা বসাবো এখানে সর্বনিম্ন কত সংখ্যা পেয়েছি আমরা 1কে দিয়ে আমরা বসাতে পারি। 1 থেকে কত ব্যক্তি বা কত পার্থক্য? 8। তাহলে গণনা তো আমরা জানি যে নিম্ন সীমায় যেটা থাকে ওইটার পরের সংখ্যা থেকে গণনা করতে হয়, যেহেতু বহির্ভূত পদ্ধতি। 1 আছে, 1-এর পরের সংখ্যা হচ্ছে 2 থেকে যদি আমরা গণনা করি 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো 8 পার্থক্যে আমরা কত পেয়েছি সংখ্যা? 9। ওইভাবে আমরা পরবর্তী শ্রেণীটা আমরা সাজিয়েছি। আমরা বহির্ভূত পদ্ধতিতে জানি যে প্রথম শ্রেণীর উচ্চ সীমায় যেই সংখ্যা থাকে পরবর্তী শ্রেণীর নিম্ন সীমায় ঠিক একই সংখ্যা বসাতে হয়। তাহলে 9 আছে প্রথম শ্রেণীর উচ্চ সীমায়, পরবর্তী শ্রেণীর নিম্ন সীমায় ঠিক 9ই আমরা বসিয়েছি। এখন একই রকম প্রথম শ্রেণীতে যেভাবে আমরা গণনা করেছি 8 ব্যক্তির জন্য বা 8 পার্থক্যের জন্য 8, হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীতে ঠিক একইভাবে আমরা গণনা করব। 9 থেকে 9-এর পরের সংখ্যা থেকে গণনা করব, যেহেতু বহির্ভূত পদ্ধতি। 9-এর পরের সংখ্যা কত? 10 বা 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 8 ক্লাস ইন্টারভ্যালে দেখো, 8 পার্থক্যে দেখো আমাদের 17 হয়েছে। আমরা বসিয়েছি ঠিক একইভাবে। আমরা একদম লাস্ট যে ইয়েটা আছে শ্রেণী ব্যক্তি সাজিয়েছি 49 থেকে 57, ওই একইভাবে আমরা সাজিয়েছি। হ্যাঁ, তাহলে আমরা এখন টালি মার্কস কিভাবে করব? টালি মার্কসের দ্বিতীয় ক্লাসটা আমরা খুব সুন্দরভাবে বুঝিয়েছি যে টালির চিহ্ন কিভাবে বসাতে হয়। 1 থেকে 9-এর ভিতরে আমাদের এই যে সংখ্যা আছে, এখানে দেখো প্রথম একটা আঙ্গুল রাখবা 10-এর মধ্যে বা 10-এর মধ্যে। 10 কোথায় বসবে, 10-এর পরে 18 কোথায় বসবে, 20 কোথায় বসবে, আবার 20 কোথায় বসবে, এরকমভাবে লাস্ট 15 পর্যন্ত আমরা টালি চিহ্ন বসাবো। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 to 9, 1 থেকে 9 এই শ্রেণীর ভিতরে 2টা সংখ্যা আমরা পেয়েছি, যে সংখ্যা 2টার জন্য 2টা খাড়া দাগ আমরা দিয়েছি টালি মার্কস। ঠিক একইভাবে আমরা 49 to 57, 49 থেকে 57 এই শ্রেণীতেও আমরা 2টা সংখ্যা পেয়েছি, 2টা সংখ্যার জন্য খাড়া চিহ্ন আমরা 2টা দিয়েছি, টালি মার্কস বা টালি চিহ্ন। এরপর আমরা এই টালি মার্কসগুলোকে আমরা সংখ্যায় প্রকাশ করেছি। আমরা জানি যে টালি চিহ্নের সংখ্যাতাত্ত্বিক প্রকাশই হচ্ছে গণসংখ্যা। প্রথমে দেখো শ্রেণীতে 2টা টালি চিহ্ন, 2টা খাড়া দাগ, 2টা খাড়া দাগের জন্য সংখ্যা আমরা বসিয়েছি 2 গণসংখ্যা। তারপর রয়েছে 5, 3, 8, আমরা 8 বসিয়েছি। তারপর দেখো 5, 5, 1, তার মানে হচ্ছে 11, আমরা 11 বসিয়েছি। তারপর 5, 2, তার মানে হচ্ছে 7 বসিয়েছি। এরকমভাবে আমরা শেষ পর্যন্ত আমরা টালি চিহ্ন 2 আমরা বসিয়েছি। বসানোর পর গণসংখ্যা সবগুলোকে আমরা যোগ করে আমরা n পেয়েছি 44। এখন দেখো আমাদের কোশ্চেনে যে তথ্যগুলো দেয়া ছিল, ডাটা দেয়া ছিল, সেই ডাটাগুলো গণে গণে দেখো যে একটা একটা করে 44টা কিনা। হ্যাঁ, আমরা গণে দেখেছি যে 44।
তাই এখানেও দেখেছি যে n সমান সমান নাম্বার অফ অবজারভেশন আমরা পেয়েছি 44, তাহলে অঙ্কটি সুন্দরভাবে হয়ে গেল। আর টালি মার্কস, গণসংখ্যা, শ্রেণীবৃত্তি আমরা তেমন বিস্তারিত এই অঙ্কে বলিনি, এই জন্য যে গত ক্লাসে আমরা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি শ্রেণী বৃত্তি কীভাবে করতে হয়, টালি মার্কস কীভাবে বসাতে হয়, গণসংখ্যা কীভাবে বসাতে হয়, গণনা কীভাবে করতে হয়, সব এভরিথিং আমরা পূর্বের ক্লাসে আমরা বলেছিলাম। সেই জন্য অনলাইন ক্লাস যেহেতু আমরা সময় শর্ট করার জন্য আমরা তেমনভাবে করিনি, জাস্ট যতটুকু বোঝানোর দরকার এই প্রশ্নের উত্তরগুলো সেভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি যে তোমরা সবাই উপভোগ করেছো এই ক্লাসটি। আর সেম কোশ্চেনগুলো তোমরা বই খুলে, মেইন বই খুলে তোমরা প্র্যাকটিস করবা, এক্সারসাইজ করবা, ইনশাআল্লাহ ভালো থাকবা সবাই। আমরা পরস্পরের জন্য দোয়া করব। আল্লাহ হাফিজ।